আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অধ্যায় 12 সমতলীয় ভেক্টর নিয়ে আজকে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি ভেক্টরের A to Z যত বেসিক আছে, তোমার বিশেষ করে নবম দশম শ্রেণীতে যতটুকু তোমার জানার প্রয়োজন, একদম বিস্তারিত শেখাবো। আজকের ক্লাসটা তুমি যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে ভেক্টরের যে কোনো প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে। আর যে কোনো প্রমাণ, ভেক্টর পদ্ধতিতে যে কোনো উপপাদ্যের প্রমাণ তুমি খুব সহজেই ধরতে পারবে। মনে করতে পারো আজকের ক্লাস যদি তুমি বুঝো তাহলে এমসিকিউ এবং এসকিউ ছোট প্রশ্ন যেগুলো আছে এগুলো তুমি এখান থেকে আনসার করতে পারবে। অনেকে আছে যে এই চ্যাপ্টার থেকে সৃজনশীলের উত্তর দিবে না বলে এই চ্যাপ্টার করে না, কিন্তু এখান থেকে তো এমসিকিউ আসবে, এমসিকিউ এর উত্তর তোমাকে দিতে হবে না? তো এমসিকিউ এর উত্তর দেওয়ার জন্য অবশ্যই প্রথম ক্লাসটা অন্ততপক্ষে তোমাকে দেখতে হবে, বেসিক ক্লাসটা। আর ভেক্টরের ধারণা না থাকলে তুমি ফিজিক্সের মধ্যে যে অনেক জায়গা ঝামেলায় পড়তে পারো। একটু মনোযোগ সহকারে দেখো, একটু ধৈর্য ধরে দেখো, দেখবে যে খুব সহজে বুঝতে পারবে ইনশাল্লাহ। চলো আমরা শুরু করি। তোমরা তুলবে না, খাতায় সাথে সাথে তুলবে না, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখবে, পরবর্তীতে তুলবে। আমি যখন বুঝাবো শুধুমাত্র বুঝবে, তুলবে না। তুললে কিন্তু তোমরা বুঝতে পারবে না। একই সাথে তোলা এবং বোঝা দুইটাই সম্ভব হয় না। এখন দেখো, ভেক্টর বোঝার আগে আগে আমরা কয়েকটা জিনিস সম্পর্কে জেনে নিই। সেটা হলো রাশি কি। বলো, রাশি আমরা শিখেছিলাম যে ভৌত জগতের মধ্যে যা কিছুই পরিমাপ করা যায় তাকে আমরা রাশি বলি। আর রাশি হয় দুই প্রকার, একটা হলো স্কেলার রাশি আর একটা হলো ভেক্টর রাশি। স্কেলার আর একটা হলো ভেক্টর। স্কেলার মানে কি? স্কেলার মানে যে রাশিগুলো প্রকাশ করার জন্য শুধুমাত্র মান এবং একক হলেই চলে, সেটাকে স্কেলার রাশি বলো। যেমন আমি যদি তোমাকে বলি তুমি 5 কেজি আম কিনছো, 5 কেজি আম। দেখো 5 এবং একক কেজি এই দুইটা বললেই যে কেউ বুঝে নেবে যে আচ্ছা 5 কেজি আম। আমি বুঝছি আসলে এটা কেমন হতে পারে। এটা কিন্তু আর আমাকে বলার দরকার নাই যে এটা আমি 5 কেজি আম পশ্চিম দিক থেকে কিনেছি বা দক্ষিণ দিক থেকে কিনেছি, এটা কি বলার দরকার আছে? কোনো দরকার নাই, এমনিতে বোঝা যায়। আমি যদি বলি তোমাকে 10 টাকা দিব, তা এখানে কি খুব পশ্চিম দিক থেকে দিব না দক্ষিণ দিক থেকে দিব এটা বলার প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। তো এই ধরনের যে রাশিগুলো আছে যেগুলো শুধু মান এবং একক হলেই যথেষ্ট, মান এবং একক হলে, সেগুলোকে আমরা বলি স্কেলার রাশি। আর যে রাশিগুলো শুধুমাত্র মান বললেই পুরাপুরি সম্পূর্ণরূপে প্রকাশ করা হয় না, সেটাকে আমরা বলি হলো ভেক্টর রাশি। মনে রাখবা এগুলো প্রকাশ করার জন্য মানের সাথে দিকটাও প্রয়োজন হয়। আমি যদি তোমাকে বলি তুমি এ বিন্দুতে ছিলে, এখন তুমি এখান থেকে 5 মিটার গেলে যে বি বিন্দুতে তুমি পৌঁছালে, তার বি বিন্দু থেকে আবার 10 মিটার যে তুমি সি বিন্দুতে পৌঁছালে। এখন যদি বলি, আমি তোমাকে বলি এ আর সি এর মধ্যবর্তী দূরত্ব কত, সরাসরি দূরত্ব কত, এটা কিন্তু তুমি আর বলতে পারবা না। দেখো এ এ থেকে বি 5 মিটার, বি বিন্দু এখানে হতে পারে, আবার সি বিন্দু এই বরাবরই এখানে হতে পারে। যদি এই একই রেখা হয়, একই সরল রেখার মধ্যে হয়, সেক্ষেত্রে এ আর সি এর দূরত্ব হবে 15 মিটার। কিন্তু যদি সি বিন্দু এদিকে না হয়, সি বিন্দু এদিকে হয়, তাহলে তো দূরত্ব অন্যরকম হয়ে যাবে। সি বিন্দু তো আবার এদিকেও হতে পারে, তখনও তো দূরত্ব অন্যরকম হয়ে যাবে। সি বিন্দু এদিকেও হতে পারে, তখন ওই এ আর সি এর মধ্যবর্তী দূরত্ব ভিন্ন হয়ে যাবে। তার মানে এই যে আমি যখন সরাসরি দূরত্ব বা সরণ জিজ্ঞেস করতেছি, তখন কিন্তু তুমি শুধু মান দিয়ে বোঝাইতে পারতেছো না যে একটা লোক 5 মিটার গেল, পরে আবার 10 মিটার গেল, তার তাহলে প্রথম বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী প্রথম অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব কত, এটা কিন্তু তুমি আর বলতে পারতেছো। এই ধরনের কিছু রাশি আছে যেগুলো শুধু তোমার মান দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। এগুলোর জন্য কি দরকার হয়? মানের সাথে দিকও প্রয়োজন হয়। এই ধরনের রাশিকে আমরা বলি হলো ভেক্টর রাশি। এখানে ভেক্টরের বিস্তারিত তোমরা ফিজিক্সে শিখবে। এখানে আমরা শুধুমাত্র জ্যামিতিক ভেক্টর নিয়ে আলোচনা করব। একটু খেয়াল করো, এখানে সংখ্যাগুলো দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে তুলে নিতে পারবে, স্ক্রিনশট দিয়ে রাখো, পরবর্তীতে তুলবে। এখন দেখো, আমাদের মেইন কাজ এই চ্যাপ্টারে যেটা, সেটা হলো জ্যামিতিক ভেক্টর, ভেক্টর রাশির জ্যামিতিক প্রতিরূপ আর কি। এটাকে আমরা দিক নির্দেশক রেখাংশ বলতে পারি। দেখো, দিক নির্দেশক রেখাংশ কি? যদি কোনো রেখাংশের একটা আদি বিন্দু, এটাকে আমরা আদি বিন্দু বলি বা তোমার ইনিশিয়াল পয়েন্ট বলে, আর এটা হলো শেষ বিন্দু বা টার্মিনাল পয়েন্ট, তুমি যাই বলো না কেন, বা অন্তবিন্দু যেটাই বলো সমস্যা নাই। এটাকে যদি আদি বিন্দু, এটাকে যদি অন্তবিন্দু ধরি, তাহলে আমাকে এদিকে একটা তীর চিহ্ন দিয়ে এটাকে প্রকাশ করতে হবে।
যদি একইভাবে এটা লিখে, এটা এ এটা বি আমি লিখি, যদি এভাবে থাকে তীর চিহ্নটা, তাহলে এটা হবে আদিবিন্দু, এটা হবে শেষ বিন্দু বা অন্তবিন্দু। আর যখন আদিবিন্দু এটা, শেষ বিন্দু এটা, তুমি বুঝে নিবা এটার দিক হলো বি থেকে এ এর দিকে। আবার যদি আদিবিন্দু এটা, শেষ বিন্দু এটা হয়, তাহলে এটার দিক হবে হলো এ থেকে বি এর দিকে। আর ওই দিকটা প্রকাশ করার জন্য তীর চিহ্ন আমরা ব্যবহার করবো। তা আমি যেটা এখানে লিখেছি, এটাকে বলি আমরা হলো দিক নির্দেশক রেখাংশ বা জ্যামিতিক ভেক্টর। এটাকে জ্যামিতিক ভেক্টরও বলা হয়। এখন এই যে একটা ভেক্টর আমি এখানে, মনে রাখবা যে সকল দিক নির্দেশক রেখাংশ এক একটা ভেক্টর। তা এই যে ভেক্টরটা আমি লিখলাম, এই ভেক্টরটা প্রকাশ করার বেশ কয়েকটা পদ্ধতি আছে। আদিবিন্দু এবং শেষ বিন্দু পাশাপাশি লিখে, আদিবিন্দু প্রথমে, শেষ বিন্দু পরে লিখে, এর উপরে একটা তীর চিহ্ন দিয়ে লেখা হয়। তুমি যদি এটাকে লিখতে চাও, তাহলে এটাকে এভাবে লিখতে হবে, আদিবিন্দু প্রথমে, শেষ বিন্দু শেষে লিখে মাথার উপর একটা তীর চিহ্ন দিতে হবে। এবার দেখো, এইভাবে হতে পারে, অথবা শুধুমাত্র নিচে একটা দাগ দিয়ে এটা প্রকাশ করা হতে পারে, অথবা বোল্ড অক্ষর করে, গাঢ় অক্ষর যেটা আছে না, গাঢ় অক্ষর দিয়েও ভেক্টর প্রকাশ করা হয়। ফিজিক্সের মধ্যে এটা বেশি ব্যবহার হবে। দেখবা যদি কোথাও দেখবা, তুমি যখন এই মোটা গাঢ় অক্ষর দেখবে, তুমি ধরে নিবে এটা ভেক্টর রাশি। দেখবা সাধারণত তোমার বলের ক্ষেত্রে, তোমার ত্বরণের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে বড় অক্ষরগুলো তোমার থাকবে, মোটা অক্ষরগুলো। বড় অক্ষর মানে কি? মোটা অক্ষর, বোল্ড অক্ষর যেটাকে বলে। এখন দেখো, এগুলো তো গেল ভেক্টর। এখন এই যে এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হবে এই এ বি ভেক্টরের মান। এই এ বি ভেক্টরের মানকে আমরা প্রকাশ করতে পারি। দেখো, এ বি ভেক্টরের মানকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, মডুলাস দিয়ে ভেক্টরটাকে এর মাঝখানে রেখে এটা প্রকাশ করা সম্ভব, অথবা শুধুমাত্র এ বি দিয়ে এটার মান প্রকাশ করা সম্ভব। তুমি চাইলে এইভাবে মানটা প্রকাশ করতে পারবে, তুমি চাইলে এইভাবে মানটা প্রকাশ করতে পারবে। দেখো, আমি যদি এই যে এবি ভেক্টরটা না, আমি যদি মনে করি যে এটা আসলে একটা, এটা হলো ইউ ভেক্টর, এটা হলো ইউ ভেক্টর, এই ইউ ভেক্টরের আদি বিন্দু এ, শেষ বিন্দু হলো বি, তাহলে এটাকে আমি ইচ্ছা করলে নিচে শুধু একটা মাত্র অক্ষর দিয়েও প্রকাশ করতে পারি। আর এটার মানকে আমরা প্রকাশ করব, এই ভেক্টরের মানকে প্রকাশ করব হলো একইভাবে, এখানে দুইটা তীর চিহ্ন দিয়ে। দেখবে মাঝে মধ্যে এভাবে প্রকাশ করা থাকবে, এভাবেও প্রকাশ করা থাকবে। আমি যদি ধরতে চাই, মনে করি এবি ভেক্টর হলো ইউ, একটা অক্ষর দিয়ে আমরা ধরে নিব প্রয়োজন অনুসারে। আপাতত তুমি আমি যেটা বলতেছি এটা মাথার মধ্যে ঢুকাও, যে আসলে কিভাবে প্রকাশ করতে হয়, একটা জিনিস কিভাবে প্রকাশ করা হয়, এটা যদি আমি না জানি, তা হিসাব নিকাশ করবো কিভাবে? এখানে সবই লিখে দেওয়া আছে, আর এগুলো এমসিকিউ এর জন্য আসে মাঝে মধ্যে, এই জন্য এগুলো আমি সুন্দর করে লিখে রাখছি, যেন তোমরা এটা পড়ে মুখস্থ রাখতে পারো, এমসিকিউ এর উত্তর দিতে পারো। এখন দেখো, এবার আমরা শিখবো হলো ভেক্টরের ধারক রেখা। দেখো, ভেক্টরের ধারক রেখা কি? মনে করো এবি একটা ভেক্টর, তা এই এবি ভেক্টর কোনো একটা অসীম রেখার অংশ বিশেষ না। তুমি চিন্তা করো, এই এবি এর উপর দিয়ে আমি কিন্তু একটা অসীম রেখা কল্পনা করতে পারি। এবি এর উপর দিয়ে মনে করো এম এন একটা অসীম রেখা, এম এন, এম এন। দেখো, এই এম এন রেখার একটা অংশ হলো এবি। দেখো, এখানে এবি ভেক্টর দিয়ে যে তীর চিহ্ন দিয়েছি না, এটা কিন্তু রশ্মি বোঝাচ্ছে না, রশ্মি না। রশ্মি মানে তো বিবিন্দু নির্দিষ্ট না, বিবিন্দু চলমান। একটা বিন্দু নির্দিষ্ট আর একটা বিন্দু চলমান বোঝায়। ভেক্টরের ক্ষেত্রে যখন এবি ভেক্টর দিব, তখন এ বিন্দুও ফিক্সড, বি বিন্দুও ফিক্সড। এই তীর চিহ্ন দিয়ে শুধু এ থেকে বি এর দিক, এটার দিকটা বোঝানো হচ্ছে। তাহলে আমি বলতে পারি এই যে এবি ভেক্টরটা, এটা এম এন রেখার অংশ বিশেষ। তাহলে এম এন রেখা হবে এবি ভেক্টরের ধারক রেখা, মানে এই এম এন রেখাটা হবে এবি ভেক্টরের ধারক রেখা, কারণ এবি কে ধারণ করছে কে? এম এন। এখানে সংজ্ঞা দেওয়া আছে, দেখো, তোমার যদি সংজ্ঞা প্রয়োজন হয় এখান থেকে তুমি দেখে নিতে পারবে। এখন দেখো, এইটা খুবই গুরুত্বপূর্ণ, দুইটা ভেক্টর সমান হওয়ার শর্ত, বিশেষ করে দুইটা ভেক্টর কখন সমান হবে এটা খুবই প্রয়োজন। এখন দেখো, দুইটা ভেক্টর, দেখো ভেক্টরের মধ্যে কি কি থাকে আমরা তো দেখলাম। মনে করো এবি যদি একটা ভেক্টর হয়, এর মধ্যে কি আছে? দেখো, এর একটা দিক আছে, দেখো এই ভেক্টরের একটা দিক আছে, এই ভেক্টরের একটা মান আছে, মানে এ থেকে বি পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলতেছি হলো এবি ভেক্টরের মান।
তার মানে ভেক্টরের মান থাকবে, দিক থাকবে, এর একটা ধারক রেখা থাকবে, মানে এবি ভেক্টরের একটা ধারক রেখাও থাকবে। তো দুইটা ভেক্টর যদি সমান হতে হয়, মনে করো এবি একটা ভেক্টর আর সিডি আর একটা ভেক্টর, তো এই দুইটা ভেক্টর যদি সমান হতে হয় তাহলে এই তিনটা জিনিসের মধ্যেই শর্ত থাকে। তিনটার কি কি? মান, দিক, ধারক রেখা। মনে রাখবা, প্রথম কথা হলো এই দুইটা ভেক্টরের মান সমান হওয়া লাগে। মান যদি সমান না হয় তাহলে কখনোই দুইটা ভেক্টর সমান হবে না। কিন্তু শুধু মান সমান হলেই যে ভেক্টর দুইটা সমান হবে এটাও সত্য না। এই দুইটা ভেক্টর যদি সমান হতে হয় এদের মান সমান হওয়া লাগবে, এদের দিক একই হওয়া লাগবে। দেখো, সমমুখী মানে একমুখী হওয়া লাগবে, যেমন এটার দিক যেদিকে এটার দিকও একই দিকে। আবার এই দুইটার যে ধারক রেখা, ওই ধারক রেখা দুইটা পরস্পর সমান্তরাল হতে হবে অথবা একই হতে হবে। মানে দেখো, আমি যদি এখানে একটা ধারক রেখা কল্পনা করি, এই ধারক রেখাটা আর এটার যে ধারক রেখা, এই দুইটা সমান্তরাল মনে হচ্ছে। যদি সমান্তরাল মানে সমান দূরত্ব বজায় রেখে চলে তাহলে এই দুইটা ভেক্টরকে আমি সমান বলতে পারবো। দেখো, প্রথমটা হলো এদের মান সমান হতে হবে। মান সমান মানে কি? দৈর্ঘ্য সমান দুইটার মান, কিন্তু এই যে মডুলাস দিয়ে মাঝখানে ভেক্টর দিলে প্রকাশ হয় আমি বলছি। আর এর ধারক রেখা এর ধারক রেখার সঙ্গে একই হতে হবে বা অভিন্ন হতে হবে অথবা সমান্তরাল। দেখো, এই শর্তটার ক্ষেত্রে যদি ধারক রেখা একই হয় তাহলে আর সমান্তরাল হওয়ার প্রয়োজন নয়, সমান্তরাল হলে ধারক রেখা একই হবে না। কিন্তু তুমি মনে রাখবা, যদি একই সরল রেখা হয় তাহলে সেটাকে সমান্তরালও বলা যায়। কারণ সমান্তরালের সংজ্ঞা অনুসারে আমরা শিখেছি, দুইটা রেখা যদি পরস্পর একই দূরত্ব বজায় রেখে চলতে থাকে তখন সেই দুইটা রেখাকে আমরা বলি পরস্পর সমান্তরাল। রেখা হতে পারে, রেখাংশ হতে পারে। তো দুইটা রেখা যদি একই রেখার উপর দিয়ে যায় তাহলে এরা তো সবসময় সমান দূরত্ব বজায় রেখেই চলতেছে। সমান দূরত্ব বজায় রেখে চলতেছে না, সবসময় দূরত্ব 0। তাহলে ওই হিসাবে তো এটাকে আমরা সমান্তরাল বলতে পারি। এজন্য এখানে দেখো লেখা আছে, ইউ এর ধারক এবং ভি এর ধারক রেখাদ্বয় যদি অভিন্ন বা সমান্তরাল হয়, আমরা সংক্ষেপে বলবো ইউ এবং ভি সমান্তরাল ভেক্টর। যদি ধারক রেখা এক হয় অথবা সমান্তরাল হয়, মানে অভিন্ন অথবা সমান্তরাল হয়, তাহলে আমরা ইউ এবং ভি কে সমান্তরাল ভেক্টর বলতে পারবো। এটা মাথায় রেখো, এটা পরবর্তীতে কাজে লাগবে। 3 নম্বরটা হলো ইউ এর দিক আর ভি এর দিকের সঙ্গে, মানে ইউ এর দিক ভি এর দিকের সঙ্গে একমুখী হবে বা সমমুখী হবে বা একই দিকে হতে হবে। দিক একই, সোজা কথা হলো এই দুইটার দিক একই হওয়া লাগবে। দেখো, আমি যদি দুইটা ভেক্টর দেই, একটা ভেক্টর হলো এই যে এবি আর একটা ভেক্টর হলো সিডি। এখন এবি এর দৈর্ঘ্য 5 একক, সিডি এর দৈর্ঘ্য 5 একক। এখন কি আমি এই দুইটা ভেক্টরকে সমান বলতে পারবো? না, সমান বলতে পারবো না। এখানে শুধু মান সমান হয়েছে, কিন্তু এদের দেখো দিক অনেকটা একই মনে হচ্ছে, কিন্তু এরা কিন্তু সমান্তরাল না। এরা কিন্তু সমান্তরাল না, খেয়াল করো। এরা পরস্পর ছেদ করে যাবে একটা জায়গা যদি বর্ধিত করি, সমান দূরত্ব বজায় রেখে চলতেছে, তাহলে আমরা এই দুইটা ভেক্টরকে কিন্তু সমান বলতে পারবো না। তার মানে আমরা এখন থেকে সিদ্ধান্ত নিয়ে নিব, যদি আমি বলি এবি ভেক্টর আর সিডি ভেক্টর সমান, তাহলে তুমি বুঝে নিবা যে আচ্ছা, তাহলে এবি এর দৈর্ঘ্য সিডি এর দৈর্ঘ্য সমান হবে। এবি আর সিডি পরস্পর সমান্তরাল হবে অথবা ধারক রেখা একই হবে। আর এবি এর দিক আর সিডি এর দিক একই। মানে দেখো, দুইটা ভেক্টর যদি আমাকে সমান বলে দেয় তাহলে আমি এই তিনটা সিদ্ধান্ত নিয়ে নিতে পারবো। আবার এই তিনটা সত্য হলে আমরা দুইটা ভেক্টরকে সমান বলে দিতে পারবো। এটা মনে রেখো, কিন্তু এটা খুবই কাজে দিবে। উপপাদ্যগুলো প্রমাণের ক্ষেত্রে এটা বেশি কাজে দিবে। আর দেখো, দুইটা ভেক্টর বিপরীত হওয়ার শর্ত, দেখো বিপরীত হওয়ার শর্ত সব এক, শুধুমাত্র একটা জায়গা পার্থক্য। এই যে একমুখীর জায়গা বিপরীতমুখী হবে, আর সব সেম। যদি দুইটা ভেক্টর, মনে করো একটা ভেক্টর এদিকে থাকে আর একটা ভেক্টরের দিক এদিকে থাকে, দেখো সমান্তরাল হতে হবে। দুইটা ভেক্টর যদি বিপরীত হতে হয়, একটা ভেক্টর আরেকটা ভেক্টরের বিপরীত হবে যদি এই দুটো সমান্তরাল হয়, মান সমান হয় আর দিক যদি বিপরীত হয়। দেখো, মান সমান না হলে কিন্তু বিপরীত ভেক্টর হতে পারবে না। 5 এককের বিপরীত ভেক্টরের মান কখনো 5 এককের বেশি বা কম হতে পারবে না। এটা মাথায় রাখো। মানে এই তিনটা শর্তই পালন করতে হবে, কিন্তু এই দুইটার সাথে এটার সাথে একটা জায়গা ভিন্ন, সেটা হলো এখানে দিক হলো একমুখী, এখানে হলো দিক বিপরীতমুখী। এটা মনে রেখো। আরেকটা জিনিস দেখো, যদি কখনো এবি ভেক্টর আমি বলি এটাকে এবি ভেক্টর, তাহলে এবি ভেক্টরের বিপরীত ভেক্টর হবে হলো বিএ ভেক্টর। এবি ভেক্টরের বিপরীত ভেক্টর হলো বিএ ভেক্টর। শুধুমাত্র দেখো, এবি এর মান বি এর মান সমান হবে। এবি আর বিএ এই দুটা কিন্তু পরস্পর একই ধারক রেখায় অবস্থিত হবে, কারণ এবি যেটা বিএ উল্টা, শুধু দিক এদিকে আর এদিকে চেঞ্জ হচ্ছে।
দিক পরিবর্তন হচ্ছে শুধু। আরেকটা জিনিস দেখো, যদি কোথাও এমন থাকে এবি একটা ভেক্টর, আমরা ইচ্ছা করলে এবি এর পরিমাণ ঠিক এবি যতটুকু আছে না এতটুকু এই দিকে যদি দিয়ে দেই, এদিকে যদি দিয়ে দেই, তাহলে এবি এর বিপরীত ভেক্টর হয়ে যাবে এটা। এবি এর মান যদি ইউ হয় তাহলে এটা হবে মাইনাস ইউ। এবি এর মান ইউ ভেক্টর হলে এইটার মান হবে হলো মাইনাস ইউ। এটা এবি না, অন্য কিছু হবে আর কি, নাম চেঞ্জ করবো। ওখানে একই নাম তো দুই জায়গায় ব্যবহার করা যাবে না। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো যে কোন একটা ভেক্টরের বিপরীত ভেক্টর মানে হলো তার দিক শুধু পরিবর্তন করে দাও। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, আমি বললাম এবি ভেক্টর আর বি এ ভেক্টর হচ্ছে পরস্পরের বিপরীত ভেক্টর। তা কোথাও যে এবি যদি ইউ হয়, বি এ হবে মাইনাস ইউ। এখন তুমি আমাকে বলো তো, আমি এই দুটাকে যদি সমান বলতে চাই, মানে ইউ ভেক্টরকে আমি কি মাইনাস মাইনাস ইউ লিখতে পারি? দেখো এটা সমান মাইনাস, একটা অতিরিক্ত মাইনাস সামনে দিব, আবার মাইনাস ইউ দিব, সমস্যা আছে না? তাহলে বলো, ইউ মানে তো এবি, আর এই মাইনাস, আর মাইনাস ইউ মানে কিন্তু বি এ। তাহলে কি আমি বলতে পারি এবি ভেক্টরকে মাইনাস বি এ ভেক্টর লেখা যায়? যে কোনো ভেক্টরের মধ্যে তোমার যদি মন চাই, মনে করো সিডি ভেক্টর আছে, তুমি ইচ্ছা করলে সিডি কে পরিবর্তন করে মাইনাস ডিসি দিতে পারবা। যদি পি কিউ ভেক্টর থাকে তুমি লিখতে পারবা মাইনাস কিউ পি ভেক্টর, মানে একটা সামনে মাইনাস দিয়ে দিবা এবং ওদের দিকও পরিবর্তন করে দিবা। এটা তুমি যে কোনো জায়গায় করতে পারবে। এগুলো অবশ্যই মনে রাখবে, এগুলো খুবই প্রয়োজন। 2 মার্কের জন্য এগুলো আসতে পারে। দুইটি ভেক্টর সমান হওয়ার শর্তগুলো লেখো, বিপরীত হওয়ার শর্তগুলো লিখো, এগুলো আসতে পারে। এখন দেখো, এটা আমাদের খুব কাজে দিবে, সেটা হলো ভেক্টরের স্থানান্তর। মনে করো এবি একটা ভেক্টর, এটা একটু খেয়াল করো। তুমি ইচ্ছা করলে এই ভেক্টরটাকে এখান থেকে পরিবর্তন করে নিয়ে এর যে কোনো জায়গায় রাখতে পারবা, যে কোনো জায়গায় এখানে রাখতে পারবা, মন চাইলে এদিকে রাখতে পারবা, মন চাইলে এদিকে রাখতে পারবা, যে কোনো জায়গায় রাখতে পারবা। কিন্তু শর্ত হলো, দেখো এটার দিক যা ছিল প্রত্যেকটার দিক একই আছে না, এবং এটার দৈর্ঘ্য যা ছিল প্রতিটার দৈর্ঘ্যও কিন্তু একই, মানে দৈর্ঘ্যের কিন্তু পরিবর্তন হয় নাই, দিকের পরিবর্তন হয় নাই। তাহলে আমি বলতে পারবো এই ভেক্টরগুলো সবই কি সমান। এবং দেখো পরস্পর সমান্তরাল, এটা সমান্তরাল, এটা সমান্তরাল, এটা সমান্তরাল, প্রত্যেকটা সমান্তরাল। তুমি ইচ্ছা করলে তোমার একটা ভেক্টর এখানে আছে, তুমি মন চাইলে ইচ্ছাকে এটাকে এখানে সরিয়ে নিতে পারবে, এই দুটা ভেক্টর সমান হয়ে যাবে। যদি এমন হয়তো, মনে করো এই একটা ভেক্টর, তুমি চাইলে এটাকে এখান থেকে সরিয়ে তোমার সুবিধা মতো এই জায়গায় নিয়ে স্থাপন করতে পারবা। এই ভেক্টরটা সমান হবে। এই যে ইচ্ছা মতো যে স্থানান্তর করা যায় ভেক্টর, এটাকে বলা হয় ভেক্টরের স্থানান্তর। কিন্তু শর্ত হলো দিক চেঞ্জ করা যাবে না, এদের ধারক রেখা একই অথবা সমান্তরাল রাখতে হবে। যেমন তুমি চাইলে এটার একই ধারক রেখা এভাবে রাখতে পারবে, এরকম একই ধারক রেখায় রেখেছি আমি। মন চাইলে তুমি এটাকে এটার সাথে স্থাপন করতে পারবে। এখন দেখো, আমি যদি কখনো তোমাকে বলি এই ভেক্টরটা আর এই ভেক্টরটার যোগফল কত, এই দুটা ভেক্টর যোগ করলে যোগফল কি পাবো? তবে তুমি এই দুইটা ভেক্টর যোগ না করে তুমি যদি এই দুইটা ভেক্টর যোগ করে দাও তাতেও হবে। যদি তুমি এই যে এই ভেক্টরটা আর এটা যোগ করো তাতেও হবে। আর যখন আমরা দুইটা ভেক্টর যোগ করব তখন দেখবা যে প্রথম ভেক্টরের শেষ বিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু স্থাপন করতে হয়। এটা যোগের নিয়ম। যোগ যখন শিখবো তখন তোমরা বুঝতে পারবে। এখন তুমি শুধু এতটুকু মনে রাখো, কোন একটা ভেক্টর এখানে আছে, আমি ইচ্ছা করলে যে কোনো জায়গায় একই সমতলের উপর যে কোনো জায়গায় নিতে পারি, এটা যেহেতু একই সমতলে আছে, এটা খেয়াল রাখবে। এখানে লিখে দেওয়া আছে যে যদি কোনো ভেক্টরের দৈর্ঘ্য এবং দিক অপরিবর্তিত রাখা হয় তবে সমতলের যে কোনো বিন্দুতে সেটিকে সরিয়ে বসানো হলে ভেক্টরটির কোনো পরিবর্তন হয় না। একেই ভেক্টরের স্থানান্তর বা স্বাধীন ভেক্টরের এটা একটা বৈশিষ্ট্য বলে। মানে এই যে আমি যেখানে নিতে পারি এক জায়গা থেকে আরেক জায়গায়, এটা স্বাধীন ভেক্টরের বৈশিষ্ট্যও বলা হয়। এগুলো মনে রাখবা, এগুলো এমসিকিউতে পরীক্ষা আসতে পারে, এগুলো সব তোমার বইয়ের মধ্যে আছে, কিন্তু তোমরা খুঁজে খুঁজে তো পড়ো না। এই জন্য আমি যেগুলো আছে গুরুত্বপূর্ণ সেগুলো এখানে রেখে দিয়েছি যেন তোমরা বুঝতে পারো, অন্তত পক্ষে অল্প স্বল্প দেখে পড়ার একটা আগ্রহ জাগবে। এবার দেখো, ভেক্টরের যোগ আর ত্রিভুজ বিধি, এটা খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দাও। ভেক্টরের যোগ যদি আমরা করতে চাই, মাত্র আমরা দেখছি, মনে করো এটা একটা ভেক্টর, একটু খেয়াল করো, এটা যদি ইউ ভেক্টর হয়, এটা যদি ভি ভেক্টর হয়, ইউ ভেক্টর আর ভি ভেক্টর আমি যদি যোগ করি তাহলে এদের যোগফল হবে হচ্ছে এই ভেক্টরটা, এটা ইউ প্লাস ভি, এটা
দেখো, প্রথম ভেক্টরের আদিবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু সংযোগকারী যে রেখা আছে এই রেখাটা হবে এই দুইটা ভেক্টরের যোগফল, এবং দিক হবে হলো প্রথমটার আদিবিন্দু থেকে দ্বিতীয়টা শেষ বিন্দুর দিকে। এই যে এটা যদি এ বি, এটা সি হয়, তাহলে এ বি ভেক্টর আর বিসি ভেক্টরের যোগফল হবে হলো এসি ভেক্টরের সমান। এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো ভালো করে, এটা অনেকটা সরণের মতো। আমরা যখন সরণ শিখেছিলাম, কেউ একজন এ থেকে বিতে গেল, তারপর বি থেকে সিতে গেল, তাহলে এখন সে তার মোট কতটুকু সরণ হয়েছে, এটা থেকে সরাসরি যে দূরত্ব সেটা না। যদি এমন হয় সে প্রথমে এ থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল, সি থেকে ডিতে গেল, তাহলে তার সরণ হয়েছে কতটুকু, এডি। এডি তাহলে এবি, বিসি এবং সিডি ভেক্টরের লব্ধি হলো এডি ভেক্টর। আমরা জানি সমষ্টিকে অনেক সময় কি লব্ধিও বলে। তুমি যখন ফিজিক্স করবা তখন দেখবা যে লব্ধি বেশি ব্যবহার হবে। এমনি নর্মালি যোগের থেকে বলবে লব্ধি নির্ণয় করো, আর লব্ধি মানে আসলে সমষ্টি, এটা মনে রাখবা, একটু খেয়াল করো। তার মানে আমি যদি বলি একটা ত্রিভুজের এ বি, এটা মনে করো এ বি প্রথমে এ থেকে বিতে গেল কেউ একজন, বি থেকে সিতে গেল, তারপর সি থেকে আবার এতে ফিরে আসলো, তাহলে তার সরণ কতটুকু হবে, 0। সে প্রথমে যেখানে ছিল আবার সেখানে আছে। তুমি দেখবা যখন আমরা এই তিনটা যোগ করবো যোগফল 0ই পাবো। একটু পরে এটা বুঝতে পারবে। তুমি আপাতত এটা দেখো। দেখো তোমার এই যে ভেক্টরে কিন্তু অনেক কাজ আছে। ভেক্টর তোমার এটা দেখে মনে হয় যে না এটার কিসের কাজে লাগবে বা কি দিয়ে কি। এখন তুমি এমনি নর্মালি চিন্তা করো, এখানে যদি একটা কোনো বস্তু থাকে, যে কোনো বস্তু হইতে পারে, এখন তুমি কেউ একজন এটাকে এদিকে ধরে টানতেছে অথবা এইখান থেকে ধাক্কা দিচ্ছে। খেয়াল করো, এদিকে ধাক্কা দিচ্ছে একজন, আর একজন মনে করো এদিকে ধাক্কা দিচ্ছে, এদিকে। তাহলে এই যে একটা বল এদিকে প্রয়োগ করা হচ্ছে, একটা বল এদিকে প্রয়োগ করা হচ্ছে, তাহলে এই দুইটার সমষ্টি মানে একদম বাহ্যিক বলটা আমি দেখবো কিভাবে। মনে করো তুমি এদিকে একটা বড় একটা বস্তু আছে ধাক্কাচ্ছ, আর একজন এদিক দিয়ে ধাক্কাচ্ছে, তাহলে এটার সরণটা হবে কোন দিকে, এটা যাবে এদিকে যাবে নাকি এদিকে যাবে, এটা দেখবার মাঝ বরাবর যাবে, মাঝ বরাবর এভাবে। দেখো মাঝ বরাবর যাবে। এখন তুমি চিন্তা করো, এটা একটা ভেক্টর বল, যেহেতু একটা ভেক্টর, আমি এদিকে একটা ভেক্টর প্রয়োগ করছিলাম, এদিকে একটা। এখন এই ভেক্টরের সমান করে আমি ইচ্ছা করলে এখানে একটা ভেক্টর স্থাপন করতে পারি। মাত্রই দেখছি স্থানান্তরের ক্ষেত্রে সমান্তরাল যদি রেখে দেই, দিক যদি পরিবর্তন না করি, দৈর্ঘ্য যদি পরিবর্তন না করি, তো এটা করা যাবে। তাহলে দেখো আমি প্রথমে ইউ ভেক্টরটা এদিকে প্রয়োগ করছিলাম, ভি ভেক্টরটা এদিকে প্রয়োগ করছিলাম। এটা বল, তুমি এফ বল বা যে কোনো বল চিন্তা করতে পারো, এটা সমস্যা না। তা এই দুইটার সমষ্টি আসলে আমি পেয়েছি আসলে এটা। দেখো এটা তুমি বাস্তব জীবনে তুমি যে কোনো একটা বস্তু নিয়ে একটা জিনিসকে এদিক দিয়েও ধাক্কা দিবা, এদিক দিয়েও ধাক্কা দিবা, দেখবা যে তুমি যে দুইটা বল প্রয়োগ করতেছো, বল তো একটা ভেক্টর রাশি, দেখবা যে ওইটার মাঝ বরাবর কোনো একটা দিক দিয়ে সে চলে যাবে। মানে আমার যে বলে লব্ধি সেটা পাচ্ছি অন্য জায়গা, মানে এই দুইটা বলের সমষ্টি, এই দুইটা বলের সমষ্টি হলো এটা পাবো, এদিক দিয়ে আমি ফলাফলটা পাচ্ছি। তো এখানে দেখো এটা এই ভেক্টরের মতোই কাজ করে। এটা পরবর্তীতে তুমি আরো বিস্তারিত শিখতে পারবা। তুমি শুধু মনে রাখো যে ভেক্টর ফিজিক্সে অনেক বেশি কাজে লাগে। এটা কোনো একটা বস্তু কোন দিকে ক্রিয়া করবে এগুলো সব হিসাব নিকাশ এই তুমি ভেক্টর দিয়ে হিসাব করতে পারবা। আপাতত তুমি বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো জানার জন্য, যেমন এই যে তোমার ভেক্টরের যোগটা, দেখো দুইটা ভেক্টরের যোগ মানে হলো একটা ভেক্টরের শেষ বিন্দুতে যদি আর একটা ভেক্টরের আদিবিন্দু স্থাপন করা থাকে, তাহলে ওই দুইটা ভেক্টরের সমষ্টি হবে প্রথমটার আদিবিন্দু এবং শেষটার শেষ বিন্দুর যে যোগফল বা সংযোগ রেখা সেটার সমান। ভেক্টরের মান হবে ওইটার সমান, এবং দিক হবে হলো এই প্রথমটার আদিবিন্দু থেকে দ্বিতীয়টার শেষ বিন্দুর দিকে। এটা শুধু দুইটার জন্য না, তিনটা, চারটা, পাঁচটার জন্য একই নিয়ম। একই, তুমি প্রথমটার আদিবিন্দুতে তুমি প্রথমটার শেষ বিন্দুতে দ্বিতীয়টার আদিবিন্দু স্থাপন করবা, দ্বিতীয়টার শেষ বিন্দুতে তৃতীয়টার আদিবিন্দু স্থাপন করবা, আবার তৃতীয়টার শেষ বিন্দুতে চতুর্থটার আদিবিন্দু মানে স্থাপন করবা। পরবর্তীতে এই সবগুলো ভেক্টরের সমষ্টি হবে প্রথমটার আদিবিন্দু এবং শেষটার শেষ বিন্দুর যে সংযোজক রেখাংশ সেটা, এবং দিক হবে প্রথমটার আদিবিন্দু থেকে দ্বিতীয় মানে শেষটার শেষ বিন্দুর দিকে। এটা কিন্তু মাথায় রাখবা। তা আমাদের এখানে ত্রিভুজের বেশি আসে না, আমরা ত্রিভুজ বুঝলেই চলবে। এখন এই ভেক্টর যোগে ত্রিভুজ বিধি আছে একটা। দেখো যদি দুইটা ভেক্টর সমরেখ না হয়, দেখো আমি তো মাত্র
সমষ্টির ক্ষেত্রে বললাম এটা এবি যদি একটা ভেক্টর হয় আর আরেকটা ভেক্টর যদি এদিকে থাকে সেটা হলো বিসি ভেক্টর মনে করো। তো এবি আর বিসি এর যোগফল হবে কি এসি। এবি ভেক্টর আর বিসি ভেক্টরের যোগফল এখানে যেহেতু সমরেখ, তাহলে সরাসরি দূরত্ব কি হবে এসি না, এটা হয়ে যাবে। এটা দিয়ে তো আর ত্রিভুজ গঠন করা যাচ্ছে না। তুমি যদি চিন্তা করো যে স্যার এটা যোগ করে দিব তাহলে তো ত্রিভুজ গঠন করা যাবে, এটাকে বলা হয় ক্ষয়প্রাপ্ত ত্রিভুজ। ক্ষয়প্রাপ্ত ত্রিভুজ মানে কি, এটা আসলে ত্রিভুজ গঠনই হয় না, এই ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয়। মনে রাখবা, দুইটা রেখা যদি পরস্পর একদম 180 ডিগ্রি কোণে থাকে তাহলে প্রথম বিন্দু এবং শেষ বিন্দু যখন যোগ করবো, দেখো যেমন 180 ডিগ্রি কোণে যদি না থাকে তা আমি যোগ করলেই তো এটা একটা ত্রিভুজ পাচ্ছি। কিন্তু যদি 180 ডিগ্রি কোণ করে থাকে অথবা 0 ডিগ্রি কোণ করে থাকে, যদি একটা ভেক্টর এদিকে থাকে আর একটা ভেক্টর ওদিকে থাকে, তাহলে প্রথমটার শেষ বিন্দু আর এটার শেষ বিন্দু আমি যদি যোগ করি আসলে কোনো ত্রিভুজ উৎপন্ন হবে না। এই ধরনের ত্রিভুজকে আমরা বলি ক্ষয়প্রাপ্ত ত্রিভুজ, যাদের ক্ষেত্রফল হয় শূন্য। তাহলে দেখো, যদি দুইটা ভেক্টর সমরেখ না হয় তাহলে ওই দুইটা ভেক্টর দিয়ে একটা ত্রিভুজ উৎপন্ন করা যাবে, আর তখনই আমরা ত্রিভুজ বিধি প্রয়োগ করতে পারবো। ত্রিভুজ বিধি মানে হলো একেবারে সোজা কথা, কোনো ত্রিভুজের যে কোনো দুইটা বাহুকে যদি তুমি একই ক্রমে সূচিত করো, একই ক্রমে মানে কি, মনে হবে তুমি যদি হাঁটতে থাকো তাহলে এই দুইটা তীর চিহ্ন তোমার পক্ষে আছে, দেখো তুমি মনে হচ্ছে তুমি সঠিক রাস্তায় আছো, এটাও তো সঠিক রাস্তায় আছো। যখন এখান থেকে ঘুরে আবার আদি বিন্দুতে মানে তুমি যেখানে ছিলে সেখানে ফিরতে যাবা, তখন দেখবা যে এই তীর চিহ্নটা তোমার বিরুদ্ধে, বলবে যে না তুমি উল্টা যাচ্ছ। তার মানে এই যে একই ক্রমে এই দুইটা আছে একই ক্রমে, এটা হলো বিপরীত ক্রমে। তাহলে একই ক্রমের দুইটার যোগফল বিপরীত ক্রমেরটার সমান লেখা যায়, এটাকে আমরা বলি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। একটু খেয়াল করো, আমি যদি একটা ত্রিভুজ এমনি করে আঁকি, পি কিউ আর মনে করে এইভাবে দিলাম, তাহলে তুমি দেখবা যে আচ্ছা এটা দেখো, আমি যদি হাঁটতে থাকি এটা পক্ষে এটা বিপক্ষে এটাও বিপক্ষে, তার মানে বিপক্ষে দুইটা আসছে আর পক্ষে একটা আসছে, মানে যে দুইটা বিপক্ষে ওই দুইটা একই ক্রম আর যেটা পক্ষে সেটা এক ক্রম, অন্য ক্রম আর কি। তাহলে এইভাবে আমি চিন্তা করে লিখতে পারবো যে আচ্ছা একই ক্রমের দুইটার যোগফল এই যে ক্রম ওই ক্রম, তাহলে আর প্লাস পি সমান হবে পি কিউ আর। এটা এটা আমি বলতে পারবো, এটাই ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। তুমি যে কোনো ত্রিভুজ দেখেই তুমি বলতে পারবে যে এই দুইটা একই ক্রমের দুইটার যোগফল বিপরীত ক্রমের সমান, এটা বলা যায়। ভেক্টর যোগের সামান্তরিক বিধি, ভেক্টর যোগের সামান্তরিক বিধি আসলে ত্রিভুজ বিধিরই একটা আলাদা রূপ। জিনিসটা কেমন দেখো, কোন সামান্তরিকের এ বি সি ডি, এটা মনে করো একটা সামান্তরিক। এই সামান্তরিকের সন্নিহিত দুইটা বাহু যদি দুইটা ভেক্টর নির্দেশ করে, মনে করো এটা ইউ ভেক্টর এটা ভি ভেক্টর, দেখো এই বিন্দু থেকে দুইটা ভেক্টর বের হয়েছে মনে হচ্ছে, এই দুইটা ভেক্টরের যোগফল হবে এই যে দুইটা বাহুর যে কমন বিন্দুটা আছে না, এই কমন বিন্দুগামী যে কর্ণ আছে এই কর্ণটার সমান, এই দুইটার লব্ধি হবে এটার সমান। মানে এ বি ভেক্টর আর এডি ভেক্টরের যোগফল হলো এসি ভেক্টরের সমান। তুমি যদি বলো যে বিসি ভেক্টর আর বিএ ভেক্টর কি হবে, তাহলে বিসি ভেক্টরের বিএ উল্টাই যদি নাও তাহলে সেটা বিডি এর সমান হয়ে যাবে। তো এখানে এটা বলা আছে দেখো, কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টর ইউ আর ভি এর মান ও দিক যদি সূচিত করা হয়, এটা ইউ এবং ভি, তাহলে ওই সামান্তরিকের যে কোনো ইউ আর ভি ভেক্টর দ্বয়ের ধারক রেখার ছেদবিন্দুগামী, দেখো ইউ এবং ভি এই দুইটা ভেক্টরের ধারক রেখার ছেদবিন্দু তো এ, তো এ বিন্দুগামী যে কর্ণটা আছে ওই কর্ণ বরাবর এবং মান হবে এ থেকে সি এর দিকে, এই কমন বিন্দু থেকে ওই দিকে, এটা মনে রাখবা। এটা হলো সামান্তরিক বিধি। এখন দেখো এটা খুব সহজেই প্রমাণ করা যায়, মাত্র আমরা দেখছি যে কোন একটা ভেক্টরকে আমি ইচ্ছা করলে স্থানান্তর করতে পারি এখান থেকে এখানে, অথবা আমি এটাও শিখেছি যে দুইটা ভেক্টর সমান হওয়ার জন্য শর্ত হলো তাদের মান সমান হতে হবে, তাদের দিক একই থাকতে হবে এবং তাদের ধারক রেখা সমান একই অথবা সমান্তরাল হতে হবে। তুমি বলো এটা যদি সামান্তরিক হয়, সামান্তরিকের বৈশিষ্ট্যই তো বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তার মানে এই দুইটার মান সমান আছে কোনো সন্দেহ নাই, এই দুইটা সমান্তরাল আছে এতেও কোনো সন্দেহ নাই, শুধুমাত্র এটার দিক যেদিকে এটার দিক যদি আমি সেদিকে দিয়ে দেই তাহলে এটা যদি ভি ভেক্টর হয় এটাও কি ভেক্টর হবে, এটাও ভি ভেক্টর হবে। তাহলে দেখো এটা ইউ ভেক্টর এটা ভি ভেক্টর, মাত্রই তো আমরা ত্রিভুজের যোগ বিধিতে পড়লাম যে কোন একটা ত্রিভুজের একই ক্রমে সূচিত দুইটা
ভেক্টরের যোগফল হয় বিপরীত ক্রমে যে ভেক্টরটা আছে তার সমান। তাহলে তো আমি এ বি প্লাস বিসি এটাকে এসি লিখতেই পারি। এ বি মানে ইউ, বিসি মানে হলো ভি। তাহলে এসি কে আমরা ইউ প্লাস ভি লিখতে পারি না? অবশ্যই পারি। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। দেখো এই 9-10 আমরা দেখবা যে সব ত্রিভুজ বিধিতে কাজ চালাবো, সামান্তরিক বিধি প্রয়োগই করবো না। সামান্তরিক বিধি আমাদের লাগবেই না, এখানে সব ত্রিভুজ বিধিতে হয়ে যাবে। বিশেষ করে ত্রিভুজের যোগ বিধিটাও, বিয়োগ বিধিও আমাদের লাগবে না, কিন্তু আমাদের এমসিকিউ এর জন্য কাজে লাগতে পারে। এই জন্য আমরা এটা তোমাদের শেখা। মনে রাখবা ভেক্টরের ক্ষেত্রে ত্রিভুজ বিধি সব জায়গায় তুমি ব্যবহার করতে পারবে, কিন্তু সামান্তরিক বিধি সব জায়গায় ব্যবহার করতে পারবে না। তোমার সামান্তরিক বিধি প্রয়োগ করার জন্য কিছু শর্ত পালন করতে হবে। এখানে সব লেখা আছে, দেখবা। দুই বা ততোধিক ভেক্টরের যোগফলকে তাদের লব্ধি বলা হয়, এগুলো এমসিকিউতে আসতে পারে। বল বল বা বেগের লব্ধি নির্ণয়ের ক্ষেত্রে ভেক্টর যোগের পদ্ধতি অনুসরণ করা হয় ফিজিক্সে। তখন যখন তুমি বল বা ভেক্টর তোমার বল বা বেগের যে যোগ তুমি করবা, ওই যোগের ক্ষেত্রে দেখবা যে ভেক্টরের যোগের বিধি অনুসরণ করা হয়। আর দুটি ভেক্টর সমান্তরাল হলে তাদের যোগের ক্ষেত্রে কিন্তু সামান্তরিক বিধি প্রয়োগ করা যাবে না। দেখো এই ভেক্টরটা আর এই ভেক্টরটা কিন্তু সমান্তরাল না, এজন্য সামান্তরিক বিধি প্রয়োগ করা গেছে। যদিও সমান্তরাল হতো তাহলে কিন্তু আর সামান্তরিক বিধি প্রয়োগ করা যেত না। অথচ ত্রিভুজ বিধি তুমি সব জায়গায় প্রয়োগ করতে পারবা, কিন্তু ত্রিভুজ বিধি তুমি সকল ক্ষেত্রেই কি প্রয়োগ করতে পারবা। এখন তুমি বলতে পারো এ বি একটা ভেক্টর আর একটা বিসি ভেক্টর যদি হয়, তাহলে স্যার এখানে ত্রিভুজ বিধি কিভাবে প্রয়োগ করা যাবে? ওই যে বললাম না ক্ষয়প্রাপ্ত ত্রিভুজের কথা। মনে করো এ বি একটা ভেক্টর, বিসি একটা ভেক্টর, তাহলে প্রথমটার আদিবিন্দু এবং শেষটার আদিবিন্দু মনে করো আমি যোগ করলাম। তাহলে এখানে একটা ক্ষয়প্রাপ্ত ত্রিভুজ উৎপন্ন হয় যার ক্ষেত্রফল 0। দেখো একটা বাহু একটা বাহু যদি এমন থাকে, তাহলে এখানেও একটা ত্রিভুজ উৎপন্ন হয়। যখন এই কোণটা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এই রেখাটা আস্তে আস্তে এটার উপর চলে আসবে। তো এই সময় কি হয়, এরকম একটা ত্রিভুজ এখানে উৎপন্ন হয় যার ক্ষেত্রফল 0, যাকে ক্ষয়প্রাপ্ত ত্রিভুজ বলে। তা আমরা বলতে পারি, সেক্ষেত্রে আমরা বলতে পারবো এ বি প্লাস বিসি মানে হলো এসি এর সমান। এখন এখানে এ বি আর বিসি এর যোগফল এসি এর সমান, এভাবে বলতে পারতাম। একইভাবে ওই সময় আমরা বলতে পারবো। এগুলো কিন্তু এমসিকিউ আসবে, এগুলো মনে রাখবে, এগুলো সব মনে রাখতে হবে। এবার দেখো দুইটা ভেক্টরের বিয়োগ কিভাবে করতে হয়। একই আদিবিন্দু বিশিষ্ট দুটি ভেক্টরের বিয়োগফল হচ্ছে অন্তবিন্দু দ্বয় দ্বারা বিপরীত ক্রমে গঠিত ভেক্টরের। মানে কি? এটা মনে করো এবি একটা ভেক্টর, এসি আর একটা ভেক্টর। দেখো বলছে যে একই আদিবিন্দু বিশিষ্ট দুটি ভেক্টর, এবি এর আদিবিন্দু যা, এসি এর আদিবিন্দু তা। তাহলে এবি আর এসি এর বিয়োগফল হবে, মানে এবি ভেক্টর আর এসি ভেক্টরের বিয়োগফল হবে হলো বিপরীত ক্রমে, মানে এটার শেষ বিন্দু মাইনাস এটার শেষ বিন্দু আর এটার শেষ বিন্দুর যোগফল, মানে সিবি ভেক্টর এটা হবে। এটা হবে, এটাই বুঝাইছে। দেখো বলছে অন্তবিন্দু দ্বয় দ্বারা বিপরীত ক্রমে গঠিত ভেক্টর। দেখো এবি আর এসি, আমি যদি এবি থেকে এসি বাদ দিতে চাই, তাহলে বিপরীত ক্রমে মানে কি, পরেরটা থেকে আগেরটা যোগ করতে হবে। তাহলে সি থেকে বি যোগ করতে হবে, সিবি হবে হলো এদের বিয়োগফল। এটা মনে রাখা যায় খুব সহজে। কিভাবে? দেখো বিয়োগের ক্ষেত্রে তুমি দেখবে একটা বিন্দু কমন থাকবে, মানে যে কমন বিন্দু থাকবে একটা, একই আদি বিন্দু। যেটা কমন এটাকে তুমি বাদ দিয়ে দিবা। থাকে কি, বি আর সি থাকে না, এ বি আর সি থাকে। এখন তুমি এটা বিপরীত ক্রম করে দিবা, মানে এটা মাইনাস এটা থেকে এটা দিয়ে দিবা, এটা থেকে এটা যোগফল, মানে সিবি হয়ে যাবে তখন এটা। যদি কখনো তোমাকে বলি পি কিউ মাইনাস পি আর, পি কিউ মাইনাস পি আর সমান কত হবে? পি কমন, পি বাদ দিয়ে দিবা, বলবো যে আর কিউ, এটা হবে। পরেরটা আগে দিতে হবে, আগেরটা পরে দিতে হবে, এটা মাথায় রাখবা, এটা পরিবর্তন করা যাবে না। কিন্তু আমি আশা করবো তোমরা ভেক্টরের বিয়োগ বুঝে ফেলছো, কিন্তু ভেক্টরের বিয়োগ ছাড়াই আমি সব কাজ করব। কিভাবে? দেখো আচ্ছা, আমি যদি এসি কে পাশে নিয়ে যাই, তাহলে এবি ভেক্টর সমান হবে এসি ভেক্টর প্লাস সিবি ভেক্টর। এখন দেখো তো এসি আর সিবি সমান হবে এবি। দেখো তো এই দুইটা একই ক্রম কিনা, আর এটা বিপরীত ক্রম। তাহলে একই ক্রমের দুইটার যোগফল বিপরীত ক্রমেরটার সমান, এটাকেই তো আমরা যোগ বিধি বলছিলাম। তা আসলে বিয়োগ বিধি আলাদা কিছু না, এটা আসলে যোগ বিধির একটা অংশ, শুধু এক লাইন আগে পিছিয়ে করা হয়েছে। মানে তুমি যদি যোগ বিধি জানো, তাহলে তুমি সব কাজই করতে পারবা নিজে থেকে। বিয়োগ বিধি বাদ দিয়ে, সামান্তরিক বিধি বাদ দিয়ে শুধু যোগ বিধি দিয়ে অনেক কাজ করে ফেলতে পারবা।
কিন্তু সামান্তরিক বিধি জানা থাকলে ইন্টারমিডিয়েটে উঠলে দেখবে যে অনেক অঙ্ক আছে একটু শর্টকাটে করা যাবে, অনেক সহজে করা যাবে। এজন্য ওই পদ্ধতিটাও তোমার জানতে হবে। আমি মাত্র তোমাকে শিখাইলাম যে এ এ বাদ দিব, এই দুটা উল্টাই দিব। তুমি আবার নিজে থেকে সিদ্ধান্ত নিও না স্যার এখানে সিসি বাদ দিব, এ বি যেভাবে আছে ওইভাবেই থাকবে। এটা খুব বলা যাবে না, কারণ এখানে যোগের ক্ষেত্রে আগেরটা পিছে পিছেরটা আগে থাকলেও মানের কোনো পরিবর্তন হয় না। যেহেতু পরিবর্তন হয় না, অনেকে আছে এসি প্লাস সিবি না লিখে সিবি প্লাস এসিও লিখতে পারে, সেক্ষেত্রে কিন্তু তোমার এটা উল্টাই যাবে। এই জন্য যোগের ক্ষেত্রে এটা প্রয়োগ করা যাবে না। তুমি শুধু এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে যখন কমনটা বাদ দিবা উল্টাই দিলে হয়ে যায়। আমি আশা করবো এটা বুঝতে পারছো। এখন দেখো পরে কি আছে, কয়েকটা প্রকারের ভেক্টর আছে, ভেক্টরের প্রকার ভেদগুলো আমাদের জানতে হবে। প্রথমে আসি শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। মনে রাখবা কোনো একটা ভেক্টরের আদি বিন্দু এবং শেষ বিন্দু যদি একই হয়, আদি বিন্দু আর শেষ বিন্দু যদি একই হয় তাহলে সেটাকে বিন্দু বিন্দু ভেক্টর, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলা হয়। আর মনে রাখবা শূন্য ভেক্টরের মান কি হয়, শূন্য হয়। অথবা তুমি এভাবে বলতে পারো কোনো ভেক্টরের মান যদি শূন্য হয় তাহলে ওই ভেক্টরটাকে আমরা বলি হলো শূন্য ভেক্টর। এখানে তোমার সংজ্ঞাগুলো দেওয়া আছে, অবশ্যই এগুলো পড়ে নিবা। যেমন এই ভেক্টরটাকে আমরা এ ভেক্টর এভাবে প্রকাশ করি। দেখো এ ভেক্টর কেমন, এটা একটা বিন্দু ভেক্টর বা শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। আর তোমাকে এটাও মনে রাখতে হবে যে বিন্দু ভেক্টর বা শূন্য ভেক্টর এমন একটা ভেক্টর যার দিক লাগে না বা ধারক রেখাও, এর কোনো ধারক রেখা বা দিক নাই। কেন তুমি ধারক রেখা কাকে বলবা, এটাকে বলবা, এটাকে বলবা, এটাকে বলবা, এর অসংখ্য ধারক রেখা তুমি এখানে বানাতে পারবা। আর ধারক রেখা যেহেতু অসংখ্য হবে তাহলে দিক অসংখ্য বানানো সম্ভব। এই জন্য আমরা বলি যে শূন্য ভেক্টরের কোনো নির্দিষ্ট দিক নাই বা ধারক রেখা নাই, অথবা দিক শূন্য ভেক্টরের দিক হলো অসংজ্ঞায়িত, আমরা বলতে পারবো না। তো এখানে এগুলো লেখা আছে এটি একমাত্র ভেক্টর যার কোনো নির্দিষ্ট দিক বা ধারক রেখা নাই। এটা দিয়ে এমসিকিউ আসে, বলবো নিচের কোন ভেক্টরটির নির্দিষ্ট দিক বা ধারক রেখা নেই, তোমার তখন বের করতে হবে। এবার আসি হলো একক ভেক্টর। একক ভেক্টর খেয়াল করো, একক ভেক্টর বা ইউনিট ভেক্টর হলো যদি কোনো একটা ভেক্টরের মান এক একক হয়, যদি কোনো ভেক্টরের মান এক একক হয় তাহলে সেই ভেক্টরটাকে আমরা বলবো একক ভেক্টর। যেমন দেখো এবি একটা ভেক্টর, তাহলে এবি বরাবর একটা একক ভেক্টর বানানো সম্ভব। আবার যদি সিডি একটা ভেক্টর হয়, এসিডিও একটা ভেক্টর, তাহলে এবি বরাবর একক ভেক্টরটা সিডি বরাবর একক ভেক্টরটা কিন্তু এক না, সমান হবে না। মানে সব একক ভেক্টর সমান হবে এরকম কিছু না, একক ভেক্টর হবে নির্দিষ্ট একটা ভেক্টর বরাবর। যেমন এবি বরাবর যদি আমি একক ভেক্টর পেতে চাই তাহলে এবি ভেক্টরকে এবি ভেক্টরের মান দ্বারা ভাগ করলেই হয়ে যায়, এবি ভেক্টরের মান দ্বারা ভাগ করলে হয়ে যায় এটা অথবা এই যে এটা, এই দুইটা জিনিস দিয়েই এখানে এবি ভেক্টর বরাবর একক ভেক্টর বোঝানো হচ্ছে। মানে কি এবি একটা ভেক্টর না, এবি ভেক্টর বরাবর এমন একটা অংশকে বোঝানো হচ্ছে, মনে করো এতটুকুর মান হলো এক একক। এই যে এতটুকু মনে করো যদি আমি বোঝাই তাহলে এই ভেক্টরটাকে বোঝানো হচ্ছে। তাহলে সিডি বরাবর একক ভেক্টর যদি আমি বের করতে চাই তাহলে সিডি ভেক্টরকে সিডি ভেক্টরের মান দ্বারা ভাগ করলেই হয়ে যাবে। তাহলে কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টর বরাবর একক ভেক্টর পাওয়া যায়, এটা মনে রাখবা। তুমি এভাবে মনে রাখতে পারো। দেখো আমি যদি বলি কেউ একজন এ থেকে বিতে 5 একক পশ্চিমে গেছে, 5 একক, এটা পশ্চিম, মনে করো এটা পশ্চিম দিক, তো এটা তো ভেক্টরই বোঝাবে। তাহলে আমি যদি 5 একক পশ্চিমকে, এটা কিন্তু আমি ভেক্টর লিখছি 5 একক পশ্চিম, মানে ও দিক সহ লিখছি, এটাকে শুধুমাত্র 5 একক দিয়ে ভাগ করি, 5 একক দিয়ে ভাগ করি, তাহলে 5 5 কাটলে কত হবে 1, 5 একককে 5 একক দিয়ে ভাগ দিলে কত হবে 1 একক হবে। তুমি কিন্তু আবার এই একদম বীজগণিতের মতো তুলনা করো না, তুমি শুধু বোঝানোর জন্য আমি তোমাকে উদাহরণ দিচ্ছি, তোমাকে শুধু দেখো, তাহলে 1 একক পশ্চিম হয়ে যাবে। তাহলে এটা যদি 5 একক পশ্চিমকে আমি 5 একক দিয়ে ভাগ দিই তাহলে 1 একক পশ্চিম পাওয়া যায়, যার যে ভেক্টরের মান এক, দিক কিন্তু পশ্চিম দিকে আছে। এই জন্য বলা হয় যে কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টর বরাবর একটা একক ভেক্টর তুমি পাবা। এবার আসে হলো সদৃশ আর বিসদৃশ ভেক্টর। মনে রাখবা কতগুলো ভেক্টরের দিক যদি একই হয় এবং এরা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে ওই ভেক্টরগুলোকে আমরা বলি হলো সদৃশ ভেক্টর। দেখো সদৃশ ভেক্টর হওয়ার জন্য শর্ত হলো এরা পরস্পর সমান্তরাল অথবা ধারক রেখা এক হবে, আর দিক একই হতে হবে, দিক একই, এটার দিক যেদিকে এটার দিক কিন্তু একই, সবগুলোর দিক একই বা একমুখী হলেই তাদেরকে আমরা বলতে পারবো সদৃশ ভেক্টর। আর বিসদৃশ ভেক্টর মানে এই সদৃশ ভেক্টর বাদে বাকি সবাই বিসদৃশ ভেক্টর।
মনে রাখবা দুটি ভেক্টর যদি সমান্তরাল না হয় অথবা ধারক রেখা যদি এক না হয় তাহলে সবগুলোকে আমরা বিসদৃশ ভেক্টর বলবো, যেগুলো সব বিসদৃশ ভেক্টর হবে। সাধারণত দেখা যায় বিসদৃশ ভেক্টরের ক্ষেত্রে দিক বিপরীত দিকে দেওয়া হয়, কিন্তু বিপরীত দিকে দেওয়া একদম বাধ্যতামূলক না। তুমি যদি এইভাবে রাখো তাহলেও এটা বিসদৃশ ভেক্টরই হবে। যারাই সদৃশ ভেক্টর না তারাই কি হবে, বিসদৃশ ভেক্টর হবে। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। এবার আসি হলো অবস্থান ভেক্টর নিয়ে। দেখো অবস্থান ভেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের অনেক বেশি কাজে লাগবে। দেখো মূল বিন্দুর সাপেক্ষে, এটা মনে করো মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থানকে যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে। দেখো মূল বিন্দু ও আর এ হলো একটা বিন্দু, তাহলে মূল বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থানকে প্রকাশ করা হয় ও এ ভেক্টর দ্বারা। তাহলে আমি বলতে পারবো ও এ ভেক্টর হলো এ বিন্দুর অবস্থান ভেক্টর। এটাকে যদি আমরা ছোট হাতের এ ভেক্টর চিন্তা করি, এখন চিন্তা করো এখানে বি আরেকটা ভেক্টর আছে আর বি আরেকটা বিন্দু আছে, তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, ওবি। আর ওবি ভেক্টরকে আমরা ধরলাম হলো ছোট হাতের বি। তাহলে দেখো এ এর অবস্থান ভেক্টর ও এ, বি এর অবস্থান ভেক্টর ওবি মূল বিন্দুর সাপেক্ষে। এখানে মূল বিন্দু না থেকে কোনো নির্দিষ্ট বিন্দুও বলতে পারে। কোনো নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে। নির্দিষ্ট বিন্দু পরিবর্তন করলে অবস্থান ভেক্টরও পরিবর্তন হয়ে যায়, মনে রাখবা। মূল বিন্দু যদি এটা না রেখে আমি যদি নির্দিষ্ট বিন্দু এখানে চিন্তা করি তাহলে এদের অবস্থান ভেক্টরে কি হবে, পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমরা যখন একটা ম্যাথ করতে যাব তখন একটার মধ্যে সবগুলো একই নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে করতে হবে। একই অঙ্কের মধ্যে ভিন্ন ভিন্ন নির্দিষ্ট বিন্দু নিয়ে করতে পারবে না। তুমি আপাতত বুঝো, পর অঙ্ক করার সময় বাকিটা বুঝাবো। দেখো আমি যদি বলি এ এর অবস্থান ভেক্টর হলো ছোট হাতের এ, বি এর অবস্থান ভেক্টর হলো ছোট হাতের বি। এখন এবি ভেক্টর সমান কত হবে একটু খেয়াল করো। আমি এবি ভেক্টর চাইছি না, এবি যোগ করলাম। তুমি কি বলতে পারবা এটা ত্রিভুজ বিধি প্রয়োগ করা যাবে কিনা? দেখো এই দুইটা একই ক্রম, এটা বিপরীত ক্রম। তাহলে আমি লিখতে পারবো যে ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর সমান ও বি ভেক্টর, এটা লেখা যায় না? একই ক্রমের দুইটার যোগফল বিপরীত ক্রমেরটার সমান। ও এ মানে ছোট হাতের এ বি তো এ বি আর ও বি হলো ছোট হাতের বি। তাহলে এ বি ভেক্টর সমান আমরা পাচ্ছি হলো বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, এটা যে কতবার এমসিকিউ আসবে তার ঠিক ঠিকানা নাই। দেখো যদি এ বিন্দুর অবস্থান ভেক্টর জানা থাকে, বি বিন্দুর অবস্থান ভেক্টর জানা থাকে, তাহলে এ বি ভেক্টর হবে হলো পরেরটার অবস্থান ভেক্টর মাইনাস আগেরটার অবস্থান ভেক্টর সব সময়ের জন্য। এই যে যখনই আমি বলবো যে এর অবস্থান ভেক্টর এ, বি এর অবস্থান ভেক্টর বি, তাহলে পরেরটার অবস্থান ভেক্টর মাইনাস আগেরটার অবস্থান ভেক্টর, তুমি চোখ বন্ধ করে বলে দিবা। তোমাকে যদি বলা হয় এর অবস্থান ভেক্টর হলো 2p প্লাস কিউ, এটা বি এর অবস্থান ভেক্টর হলো মাইনাস 2p মাইনাস কিউ। এখন তোমাকে যদি বলি যে এ বি ভেক্টর সমান কত হবে, এইটা মাইনাস এটা, দেখো তাহলে কি হবে মাইনাস 2p মাইনাস কিউ। এটা মাইনাস করলে দুইটা চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, পরে যোগ বিয়োগ করলে মাইনাস 2p মাইনাস 2 মাইনাস 4p, আর মাইনাস কিউ কি হবে মাইনাস 2q। তো এটা হবে সবসময়ের জন্য। যখনই অবস্থান ভেক্টর জানা থাকবে তখনই আমরা এই পদ্ধতিতে এটা বের করতে পারবো। আমি আশা করবো তোমরা এটা বুঝতে পারছো। অবস্থান ভেক্টর কি, ভেক্টরের কিছু বিধি আছে। দেখো প্রথমটা হলো ভেক্টর যোগের বিনিময় বিধি। যদি ইউ একটা ভেক্টর হয়, ভি একটা ভেক্টর হয়, আমরা ইচ্ছা করলে ভি ভেক্টরকে ইউ ভেক্টরের সাথে যোগ করলেও মানের কোনো পরিবর্তন হবে না। মানে দেখো ইউ আর ভি যোগ করলে যা হয়, ভি আর ইউ যোগ করলে তাই হয়। আমরা কিন্তু জানি, ছোটবেলায় শিখছি যোগের ক্ষেত্রে এ প্লাস বি আর বি প্লাস এ একই জিনিস, এটাকে যোগের বিনিময় বিধি বলা হতো। ঠিক যোগের বিনিময় বিধির মতোই ভেক্টরের যোগের বিনিময় বিধি আছে, এটা প্রয়োগ করা যায়। আগেরটা পিছারটা আগে নিলে যোগের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। এবার আসে হলো ভেক্টর যোগের সংযোগ বিধি। দেখো ইউ ভেক্টর, ভি ভেক্টর আর ডব্লিউ ভেক্টর যদি তিনটা যোগাকারে থাকে, আমি যদি আগে দুইটা যোগ করি তারপর ইউ যোগ করি, যা ফলাফল পাবো। যদি আগে ইউ আর ভি যোগ করি তার সাথে আবার ডব্লিউ ভেক্টরটা যোগ করি, মানের কোনো পরিবর্তন হবে না। এই দুইটা যোগ করে তার সাথে প্রথমটা যোগ, আর প্রথম দুইটা যোগ করে শেষেরটা তারপর যোগ করলেও ফলাফল কোনো পরিবর্তন হয় না। এই যে যার জন্য এটা করা যায় সেটাকে বলা হয় সংযোগ বিধি। মানে আমরা ছোটবেলায় শিখছিলাম না 2 যোগ 3 যোগ 5, আমি যদি এই দুইটা যোগ করি আগে তারপর 2 যোগ করি, ফলাফল যা হবে
যদি আমি আগে 2 আর 3 যোগ করি তার সাথে 5 যোগ করি, ফলাফল একই থাকে না? এটাকে বলা হতো যোগের সংযোগ বিধি। এরপরে আছে হলো বর্জন বিধি, নাম দেখলেই বোঝা যায়। যদি ইউ ভেক্টর আর ভি ভেক্টরের যোগফল ভি ভেক্টর আর ডব্লিউ ভেক্টরের যোগফলের সমান হয়, তাহলে অবশ্যই ইউ ভেক্টর আর ডব্লিউ ভেক্টর সমান হবে। আমরা উভয় পাশ থেকে দেখো এটাকে বর্জন করেছি, বাদ দিয়েছি। একই ভেক্টরকে উভয় পাশের থেকে বিয়োগ করে দিয়েছে। উভয় পাশ থেকে যে বিয়োগ করে বাদ দিতে পারি, এটাকে বলা হয়তো যোগের বর্জন বিধি। এখানে ভেক্টরের ক্ষেত্রেও যোগের বর্জন বিধি প্রয়োগ করা যাবে। আমি আশা করবো বুঝতে পারছো। এগুলো বিধিগুলো কিন্তু এমসিকিউতে আসে, এটা মনে রাখতে হবে। এবার ভেক্টরের সংখ্যা গুণিতক বা স্কেলার গুণিতক, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ আসে বারবার। দেখো, ইউ যদি একটা ভেক্টর হয়, একে যদি আমি 2 দিয়ে গুণ করি, 2 হলো একটা স্কেলার রাশি, এটা হলো ভেক্টর রাশি। একটা স্কেলার রাশির সাথে একটা ভেক্টর রাশি গুণ করলে সেটা অবশ্যই ভেক্টর রাশি থাকবে। স্কেলার আর ভেক্টরের গুণফল সবসময় ভেক্টরই হয়, মনে রাখবে। এটা যদি 5 একক হয়, মনে করো 5 একক দক্ষিণ, এই ভেক্টরটা ধরে নিলাম এটা, তাহলে 2u মানে হলো এই শুধুমাত্র মানটাকে 5 গুণ করা হবে আর বাকি সব ঠিক থাকবে, তখন 10 একক দক্ষিণ হয়ে যাবে। এটা মনে করো এটা যদি এবি ভেক্টর হয়, আমি যদি 5 ইন্টু এবি ভেক্টর লিখতে চাই, তাহলে এবি ভেক্টরটা যতটুকু তার 5 গুণ হয়ে যাবে এই ভেক্টরটা। এটা হচ্ছে 5 ইন্টু এবি ভেক্টর, এটার 5 গুণ। যদিও 5 গুণ লিখতে গেলে ধরবে না বোর্ডের মধ্যে, ধরি না 5 গুণ। এটা আমি যদি তোমাকে বলি এ ভেক্টর আর বি ভেক্টর, এই দুইটা ভেক্টরের যোগফলকে আমি 10 দিয়ে গুণ করলাম, তাহলে কিন্তু এদের এই যে যোগফল, এই যোগফলের দিকের কোনো পরিবর্তন ঘটে নাই, সমরেখা অথবা সমান্তরাল রয়ে যাবে। মানে শুধু এ প্লাস বি ভেক্টরের দিক যেদিকে ছিল, এটার দিকও সেদিকে আছে। আবার পরস্পর সমরেখা বা সমান্তরালও আছে, সেটাও পরিবর্তন হয়নি। কিন্তু যদি এমন হয়, মনে করো এ একটা ভেক্টর, দেখো এ একটা ভেক্টর, আরেকটা ভেক্টর হলো, এটা হলো বি ভেক্টর। এখন আমি যদি এ ভেক্টরকে দ্বিগুণ করি, তুমি চিন্তা করো, এ ভেক্টরকে আমি যদি দ্বিগুণ করি, তাহলে এটা এতটুকু বেড়ে যাবে, এখানে যতটুকু আছে ততটুকু বেড়ে যাবে। আর বি ভেক্টরকেও যদি দ্বিগুণ করি, তাহলে এটা ডাবল হয়ে যাবে। একটু লক্ষ্য করো ভালো করে, এ ভেক্টর আর বি ভেক্টরের যোগফল কিন্তু এটা ছিল এ প্লাস বি। এখন দেখো, আমি যদি এই ভেক্টরটা আর এই ভেক্টরটা, মানে এই পুরা ভেক্টরটা, এখন 2a প্লাস 2b আমি বের করতে চাচ্ছি। 2a ভেক্টর আর 2b ভেক্টরের যোগফল বের করতে চাচ্ছি। 2a মানে কিন্তু এখান থেকে এটুকু, আর 2b মানে কিন্তু এখান থেকে এটুকু। আমরা যোগের নিয়ম জানি, প্রথমটার শেষ বিন্দুতে এটা স্থাপন করব, তার মানে এটা সমান্তরাল করে আমাকে এইখানে একটা ভেক্টর স্থাপন করতে হবে। মানে এটাকে আমি এখানে স্থাপন করবো, আর এখানে এটাকে শুধু এখানে নিয়ে চলে এসেছে, আর কিচ্ছু না। তো এখন যদি আমি এটা বিন্দু যোগ করি, এটা বেশি বড় হয়ে গেছে, দেখবে যে সমরেখই থাকবে, দিক পরিবর্তন হবে না। এটা এ প্লাস বি এর ডাবল হয়ে গেছে এখানে, আর কিচ্ছু না। আগে এ প্লাস বি ছিল এতটুকু, এখন 2a প্লাস 2b হয়ে গেছে যে এটার ডাবল। দিকের কোনো পরিবর্তন হয়েছে? সমান্তরাল বা দিক একই রয়ে গেছে না, সমরেখা রয়ে গেছে না? কিন্তু আমি যদি এটা করতাম, এ কে দ্বিগুণ আর বি কে কোনো গুণই করিনি, তাহলে এটা আর সমরেখা থাকতো না। কিভাবে দেখো, আমি একে দ্বিগুণ করলে এতটুকু পাইতাম, কিন্তু বি এখানে নিয়ে স্থাপন করতাম এতটুকুই। বিকে তো আর দ্বিগুণ করিনি, বিকে এক গুণ করছি মনে করো। তখন এই বিন্দু আর এই বিন্দু যোগ করলে তখন দেখতে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা সমান্তরাল থাকতো না, সমরেখাও থাকতো না। তবে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা দিয়ে এমসিকিউ আসে, অনেকে না বুঝে করে। দেখো, যদি দুইটা ভেক্টর দেওয়া থাকে আর আমাকে যদি বলে নিচের কোনটি এটার সমান্তরাল ভেক্টর বা সমরেখ, কোনটার সাথে সমরেখ, তুমি দেখবা যে দুইটা ভেক্টরকে একই জিনিস দিয়ে গুণ করা হয়েছে কোনটার মধ্যে। দেখবা যে অপশনগুলোর মধ্যে কোথাও বলবে 2u প্লাস 3v, কোথাও বলবে u প্লাস 2v, কোথাও বলবে হাফ ইউ প্লাস হাফ ভি। তুমি শুধু দেখবা যে দুইটাকে একই সংখ্যা দিয়ে গুণ করা হয়েছে কিনা। দুইটাকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করা অথবা ভাগ করা হয়, তাহলেই সমরেখ থাকবে, একই সরল রেখায় থাকবে। অন্যথায় একটাও সমরেখা হবে না, এটাও সমরেখ নয়, এটাও সমরেখ নয় বা সমান্তরাল নয়। আমি আশা করব তোমরা বুঝতে পারবে যে নিচের কোনটি সমান্তরাল ভেক্টর। যদি জানতে চাই, তুমি দেখেই উত্তর দিতে পারবে। আমি আশা করব যে স্কেলার গুণিতক দিয়ে এটা তুমি বুঝতে পারছো। তাহলে আরেকটা জিনিস দেখো, স্কেলারের সংখ্যা কয় রকম হয়। স্কেলার যে সংখ্যাটা, এটা 3 রকম হতে পারে, হয় 0,
না হলে শূন্য থেকে বড় আর না হলে শূন্য থেকে ছোট, মানে ঋণাত্মক, শূন্য অথবা ধনাত্মক। এখন মনে রাখবা একটা ভেক্টর যদি ইউ হয়, মনে করো এটা একটা ভেক্টর ইউ, এটাকে যদি আমি শূন্য দিয়ে গুণ করি, দেখো শূন্য দিয়ে যদি গুণ করি, স্কেলার হিসাবে শূন্যটাকে বেছে নেই, তাহলে সেটা শূন্য ভেক্টর হয়ে যাবে। কোনো ভেক্টরকে শূন্য দিয়ে গুণ করলে কি হয়ে যাবে? শূন্য ভেক্টর হয়ে যাবে। কিন্তু যদি আমি পজিটিভ কোনো কিছু দিয়ে গুণ করি, মনে করো এম হলো গ্রেটার দেন 0, তাহলে এম ইউ, এই যে এম ইউ ভেক্টর, এই ভেক্টরটার এই ভেক্টরটার দিক কিন্তু একই থাকবে। দেখো ধনাত্মক কোনো সংখ্যা দিয়ে গুণ করলে ভেক্টর দুইটার দিক কিন্তু একই থাকবে, শুধু মানটা বেড়ে যাবে। আর যদি এম স্মলার দেন 0 হয়, মানে এম যদি 0 থেকে ছোট হয়, মানে ঋণাত্মক হয়, সেক্ষেত্রে আমি যদি ইউকে এম দিয়ে গুণ করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটার দিক পরিবর্তন হয়ে যাবে, দিক চেঞ্জ হয়ে যাবে। আমি কিন্তু দেখছিলাম যে এ বি ভেক্টর কে আমি ইচ্ছা করলে মাইনাস বি এ ভেক্টর লিখতে পারি, কারণ এর মধ্যে একটা মাইনাস লুকায়িত আছে আর একটা মাইনাস সামনে আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, একই কথা। যে কোনো ভেক্টরকে উল্টানো যায়, বিপরীত ক্রম করে দেওয়া যাবে, শুধু সামনে একটা মাইনাস দিতে হবে। তাহলে মাইনাস দ্বারা কিন্তু বিপরীত দিক বোঝায়। কোনো ভেক্টরের সামনে একটা মাইনাস গুণ করা মানে কি? তার দিক পরিবর্তন করে দেওয়া, এটা মাথায় রাখবা। আর প্লাস দিয়ে গুণ করা মানে দিক পরিবর্তন করা হয়নি, একই দিকে আছে। তা তুমি যদি কখনো তোমাকে প্রশ্ন করে এম যদি স্মলার দেন 0 হয়, এ যদি একটা ভেক্টর হয়, তাহলে এম এম এ ভেক্টর এবং এ ভেক্টরের মধ্যে সম্পর্ক নিচের কোনটি? এটা একমুখী, বিপরীতমুখী, এরকম বিভিন্ন অপশন তোমাকে দিবে। যখনই দেখবা ঋণাত্মক দিয়ে গুণ করা হয়েছে, মাইনাসের থেকে 0 থেকে ছোট, তখনই বলবা যে এই দুইটা পরস্পর বিপরীতমুখী হয়ে যাবে, বিপরীতমুখী, সমমুখী থাকবে না। আর যদি ধনাত্মক দিয়ে গুণ করা হয় তাহলে সমমুখী থাকবে, আর 0 দিয়ে গুণ করলে তো মান শূন্যই হয়ে যাবে, এটা নিয়ে আর কোনো প্রশ্নই নাই। এটা বইয়ের মধ্যে আছে, তোমরা ওগুলো পড়তে পারো ওখান থেকে, আর না হলে আমি যা বললাম এটা মনে রাখলে এমসিকিউ এর উত্তর দিতে পারবা। ভেক্টরের সংখ্যা গুণিতকের সংক্রান্ত বন্টন সূত্র। বন্টন সূত্র মানে কি? যদি m প্লাস n দুইটা স্কেলার হয়, তার সাথে তুমি যদি ইউ ভেক্টর গুণ করো, তাহলে তুমি ইচ্ছা করলে এম ইউ প্লাস এন ইউ এটা তুমি লিখতে পারবা। এটাকে বলা হয় সংখ্যা গুণিতকের ক্ষেত্রে বন্টন সূত্র। বন্টন সূত্র মানে কি? প্রত্যেকটা আলাদা আলাদা করে দেওয়া। এই যে আমরা এখানে গুণ করতাম না 2a প্লাস বি, এটাকে লিখে দেই কি 2a প্লাস 2b না? এটাকে বলা হয় গুণের বন্টন বিধি। গুণের বন্টন বিধি। তো এখানে ভেক্টরের ক্ষেত্রেও বন্টন বিধি প্রয়োগ করা যাবে। যদি এটা হয় তাও এটা লিখতে পারবা। আবার যদি ইউ প্লাস ভি দুইটা ভেক্টর হয়, এর সাথে যদি এম গুণ থাকে, তাহলে এখানে এম ইউ প্লাস এম ভি তুমি এটাও লিখতে পারবা। এখন খেয়াল করো তো, এখানে আবার প্রশ্ন আছে, এম প্লাস এন যদি গ্রেটার দেন 0 হয়, এম প্লাস এন যদি 0 হয় তাহলে তো এটা তো 0 ভেক্টর, কোনো সন্দেহ নাই, এটাও 0 ভেক্টর। যদি এম প্লাস এন এই দুইটার মধ্যে এম বড় এন ছোট হয়, খেয়াল করো, এম বড় যদি এন ছোট হয়, তাহলে এম মাইনাস এন এটা কি 0 থেকে বড় হবে না? আবার যদি উল্টা ঘটে, এম ছোট এন বড়, তাহলে এম মাইনাস এন কিন্তু তখন স্মলার দেন 0 হবে। তো এটা দিয়ে তোমাকে প্রশ্ন করতে পারে যে একমুখী হবে নাকি বিপরীতমুখী হবে। আবার যদি দেখো এম এন দুইটাই পজিটিভ হয়, দুইটাই পজিটিভ হয়, এম আর এন দুইটাই যদি পজিটিভ হয়, তাহলে এম প্লাস এন হবে গ্রেটার দেন 0। আর এম আর এন যদি দুইটাই নেগেটিভ হয়, তাহলে এম প্লাস এন হবে স্মলার দেন 0। দেখো দুইটাই নেগেটিভ হলে যোগফল 0 থেকে ছোট হবে, দুইটাই পজিটিভ হলে যোগফল 0 থেকে বড় হবে। দুইটার মধ্যে একটা বড় একটা ছোট হলে বড়টা থেকে ছোটটা বিয়োগ দিলে পজিটিভ, ছোটটা থেকে বড়টা বিয়োগ দিলে নেগেটিভ। তোমাকে প্রশ্ন করা হবে যে এম বড় এন ছোট, তাহলে এম মাইনাস এন ইন্টু ইউ, তাহলে ইউ ভেক্টরের সাথে এই ভেক্টরের দিকের সম্পর্ক কি হবে? তুমি তখন আগে চিন্তা করবে এটা পজিটিভ না নেগেটিভ। যদি এটা পজিটিভ হয় তাহলে তো আমি আগেই বলছি যে পজিটিভের শর্ত কি? দিক পরিবর্তন হবে না, একই থাকে। আর নেগেটিভের শর্ত হলে দিক পরিবর্তন হয়ে যায়। তাহলে তুমি এখানে একটু মাথা কাটাবা যে কি বোঝাতে চাচ্ছে, এটাতে পজিটিভ বোঝাচ্ছে না নেগেটিভ বোঝাচ্ছে। যদি দেখো যে সামনে যেটা আছে এটা দিয়ে পজিটিভ বোঝাচ্ছে, তাহলে তুমি বলবা এটা অবশ্যই সমমুখী হবে, একমুখী হবে। আর যদি দেখো যে এটাতে নেগেটিভ বোঝাচ্ছে, তাহলে বলবা এটা বিপরীতমুখী হবে। এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, এমসিকিউ করতে গেলে এগুলো বারবার সামনে আসবে। এখানে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারবে, সমস্যা নাই। ভেক্টরের বিভক্তিকরণ সূত্র। বিভক্তিকরণ সূত্রের প্রমাণটা তোমাদের আসে না, প্রমাণটাও বেশি কঠিন না, আমি প্রমাণটা দেখাবো না, যেহেতু আসে না, শুধু শুধু সময় নষ্ট করে লাভ নাই। তুমি মনে করো
এই এ এর অবস্থান ভেক্টর ছোট হাতের এ ও বিন্দুর সাপেক্ষে, সি এর অবস্থান ভেক্টর ছোট হাতের সি, আর ই এর অবস্থান ভেক্টর হলো ছোট হাতের ই। বুঝো, এ বিন্দুর অবস্থান ভেক্টর ছোট হাতের এ। আমরা কিন্তু মাত্রই দেখছি যে মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এই বিন্দুর অবস্থান ভেক্টর হলো এ, এটার অবস্থান ভেক্টর সি, এটার অবস্থান ভেক্টর হলো ই। তাহলে এই ই বিন্দু যদি এ সি কে m/n অনুপাতে অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত করার মানে কি? মনে করো এই বিন্দু এখানে, সি বিন্দু এখানে, যে বিভক্ত করছে সে মাঝখানে আছে, এর মাঝে। তাহলে এ থেকে ই এর দূরত্ব m, সি থেকে ই এর দূরত্ব মনে করো n। তাহলে আমরা বলতে পারি ই বিন্দু এ সি কে m/n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। আর যদি এমন হয় এ বিন্দু এখানে, সি বিন্দু এখানে, আর ই বিন্দু হলো এখানে, তার মানে এ থেকে ই এর দূরত্ব, মানে দেখো এ থেকে ই এর দূরত্ব m, আর সি থেকে ই এর দূরত্ব মনে করো n। তাহলে আমরা বলতে পারি ই বিন্দু এ সি কে m/n অনুপাতে বহির্বিভক্ত করছে। তো মনে রাখবো, যদি অন্তর্বিভক্ত করে তাহলে এদের মধ্যে সম্পর্ক এ, ই এবং সি এর মধ্যে সম্পর্ক হবে হলো ই ভেক্টর সমান হবে, এটা যাবে এটার সাথে গুণ হয়ে, আর এটা যাবে এটার সাথে গুণ হয়ে, মানে একটা আরেকটার সাথে যায়, উল্টাটার সাথে। তাহলে এম যাবে কার সাথে? সি এর সাথে। তাহলে m ইন্টু সি ভেক্টর প্লাস n ইন্টু এ ভেক্টর, n ইন্টু এ ভেক্টর ডিভাইডেড বাই এই অনুপাতের রাশিদ্বয়ের যোগফল m প্লাস n। তুমি যদি এটার প্রতিপাদন করতে চাও, এটার অবস্থান মানে এটা দিয়ে ত্রিভুজ বিধি, এখানে ত্রিভুজ বিধি প্রয়োগ করবা। তারপরে এখানে এই এবং ইসি এর অনুপাত আমরা m/n লিখতে পারি। পরবর্তীতে মান বসিয়ে দিলেই প্রমাণ হয়ে যায়। এটা কখনোই তোমাদের পরীক্ষা আসবে না, কোনো স্কুলের পরীক্ষা আসে না। এটা এর জন্য করি, এখনো সময় নষ্ট করব না। এখন তুমি শুধু সূত্রটা মনে রাখো, এটা দিয়ে এমসিকিউ আসে। দেখো এটার অবস্থান ভেক্টর মানে হলো এটা এটার সাথে গুণ, এটা এটার সাথে গুণ ডিভাইডেড বাই অনুপাতের রাশিদ্বয়ের যোগফল। আর যদি বহির্বিভক্ত করে এইভাবে বহির্বিভক্ত, তাহলে এর অবস্থান ভেক্টর যদি এ হয়, এটা যদি সি হয়, এটা যদি ই হয়, তাহলে ই এর অবস্থান ভেক্টর হবে হলো এন এ, এন যাবে এটার সাথে, তাহলে এন এ মাইনাস এম সি, দেখো এটা যাবে এটার সাথে এম সি ডিভাইডেড বাই এন মাইনাস এম। এখানে শর্ত আছে, দেখো এখানে এন আগে এম পরে থাকলে নিচে অবশ্যই এন আগে এম পরে রাখবে, এন মাইনাস এম হবে। যদি তুমি এম সি মাইনাস এন এ লিখো তাহলে অবশ্যই এম মাইনাস এন তোমাকে লিখতে হবে। তার মানে সোজা কথা এই সূত্র একই, এখানে প্লাস এখানে মাইনাস, এটা মনে রাখলেই হবে। এটা দিয়ে তোমার এমসিকিউ আসে, তোমাকে বলবে যে একটা এ এর অবস্থান ভেক্টর ছোট হাতের এ, বি এর অবস্থান ভেক্টর ছোট হাতের বি, আর সি এর অবস্থান ভেক্টর মনে করো ছোট হাতের সি। এখন সি এ বি কে 5:3 অন্তর্বিভক্ত করে, কে সি এ আর বি কে 5:3 অবস্থান মানে অন্তর্বিভক্ত করে। তাহলে সি ভেক্টর সমান কি হবে? দেখো এ থেকে মানে সি থেকে এ এর দূরত্ব 5, আর সি থেকে বি এর দূরত্ব মনে করো 3। 5 আর 3ই যে হবে এমন না, আমি বলতেছি সুবিধার জন্য যে 5 আর 3, এখানে তো অনুপাত, অনুপাত এটা মানে যে এটাই হবে এমন না, এটা বেশি হতে পারে, এম গুণ এন গুণ করতে হতে পারে এটার সাথে। যেমন এখানে 50, এখানে 30 থাকতে পারে, যে এ বিন্দুর দূরত্ব 50, সি থেকে বি এর দূরত্ব 30, তাহলে 5:3ই হবে। আমি বোঝানোর জন্য 5 আর 3 বলতেছি। এখন বলো তাহলে 5 যাবে কার সাথে? বি এর সাথে, তাহলে 5b প্লাস 3a, ওই যে একটা আরেকটার সাথে যায় যে, ডিভাইডেড বাই 5 যোগ 3 কত? 8। তো এটাই হবে এদের মধ্যে সম্পর্ক। মানে বিষয়টা বোঝার চেষ্টা করো, এখানে সি বিন্দু এই, আর এটা বি বিন্দু, এটা এ বিন্দু। তো এইটুকু মনে করো 5, এটুকু মনে করো 3, 5:3 অন্তর্বিভক্ত করছে। এটার অবস্থান ভেক্টর এ, এটার অবস্থান ভেক্টর হলো বি, আর এটার অবস্থান ভেক্টর হলো সি। সি যদি আমি বের করতে যাই, 5 যাবে বি এর সাথে গুণ হয়ে, 3 যাবে এর সাথে গুণ হয়ে, তার মানে 3a প্লাস 5b ডিভাইডেড বাই রাশিদ্বয়ের যোগফল কত? 8। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো অবস্থান ভেক্টর কি, এটাও বুঝছো। আর এই অবস্থান ভেক্টরের সাহায্যে বিভক্তিকরণ যে সূত্রটা, এটা দিয়ে এমসিকিউ আসে অনেক। এমসিকিউ যখন প্র্যাকটিস করাবো তখন এগুলো বুঝতে পারবো আরো। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এই যে বেসিক যেগুলো শিখলাম, এগুলোতে কিভাবে জ্যামিতির প্রমাণগুলো করতে হয় সেটা আমরা শিখবো। আমি আশা করবো তোমরা এটা বারবার দেখে একটু প্র্যাকটিস করে মাথার মধ্যে ভালোভাবে ঢুকিয়ে নিবে, তাহলে পরবর্তীতে ওগুলো বুঝতে সুবিধা হবে। আসসালামু আলাইকুম।